পৃথিবীর শুরু থেকেই শুরু হয়েছে কথা। কথা চলছে, কথা চলবে। সমসাময়িক বিষয় নিয়ে কথা হবে নানান রঙের, নানান ঢঙের। আর এইসব কথা নিয়েই আমাদের প্রেক্ষাপট। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনাব তাজবীর সজীব, যিনি একজন লেখক, শিক্ষক ও সাংবাদিক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নতুন নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব ফারুকী সাহেব। আমাদের খুবই পরিচিত একজন ব্যক্তিত্ব, কিন্তু পরিচিত এবং জনপ্রিয় হওয়া সত্ত্বেও তার উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্তি অনেকেই ভালোভাবে দেখছেন না। সে বিষয় নিয়েই কথা হবে। জনাব তাজবীর, আমি যদি প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করি, শনিবার বিকেল থেকে উপদেষ্টার শপথ কিভাবে দেখছেন? শনিবার বিকেল আমাদের খুব আফসোসের গল্প, কারণ এই শনিবার বিকেলটা যে গল্প নিয়ে সিনেমাটা নির্মাণ হয়েছে, দর্শক হয়তো আপনার প্রশ্নটা ভালোভাবে বুঝবেন, আমি উত্তরে ক্লিয়ার করে দিচ্ছি। শনিবার বিকেল একটা হচ্ছে সিনেমার নাম, সেই সিনেমাটা আটকে গেছে সেন্সরে। কেন? কারণ এটা সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে, এবং ওই যে হলি আর্টিজানে যে ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে, যদিও সেটা অফিসিয়ালি বলা হয়নি, কিন্তু সবাই জানে, ওপেন সিক্রেট, যেটা ওই ঘটনা নিয়ে। এখন ওটা কেন আটকানো হলো? সেখানে সরকারের ব্যর্থতা ছিল, কিছু মানুষ মারা গেছে, তাদের অনেক ব্যাপার আছে ভিতরে যেগুলো না ঘটালেও পারতো, এবং যে বিষয়গুলো বড় করে দেখানো হয়েছে। বড় করে দেখানোর জন্য যে না, কোনো কিছু বড় করে দেখানো হয় না, আমি যতটুকু জানি। মানে আমি যদি সরকার কথা বলছি, যে সরকার চাইলে ব্যাপারটাকে আরো সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতো, আরো কম ক্ষয়ক্ষতি হতে পারতো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এবং পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেগুলোকে আরেকটু সীমিত করা যেত, কিন্তু সেটাকে বাড়ানো হয়েছে। আপনি যেটা বলছেন, তো আমি যেটা বলছি যে শনিবার বিকেল থেকে ওই সিনেমা একটা নির্মাতা কত স্বপ্ন নিয়ে কত কষ্ট করে একটা সিনেমা বানায় না, জি বানানো, অবশ্যই সেটা বাইরে প্রদর্শিত হলো, প্রশংসিত হলো, কিন্তু বাংলাদেশে নিজের দেশে নিজের মাটিতে সে মুক্তি দিতে পারলো না। সেই মানুষটা আজকে উপদেষ্টা। নিশ্চয়ই গর্বের ব্যাপার তার জন্য, আমাদের জন্য গর্বের ব্যাপার এই জন্য যে আমরা স্বাধীনতা দিতে পেরেছি। স্বাধীনতা ছিল না, এখন স্বাধীনতা এসেছে। এখন আমার একটা প্রশ্ন, আপনি যে প্রশ্ন করছেন, আমার মনে একটা প্রশ্ন জেগে যাচ্ছে, সেটা হচ্ছে ফারুকী সাহেব কি এই শনিবার বিকেলের মতো, যেই ধরেন ওনাকে 5 বছর রাখা হলো, উপদেষ্টা যদিও 5 বছর থাকবে না, 5 বছর বলে না সেটা, কিন্তু ধরেন যে তাকে জাতীয় সরকার হোক বা ধরেন যে সরকার আসলো তাকে নিয়ে আসলো, ঠিক আছে, নিয়ে এসে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিল, তাই তো? এই দায়িত্ব সে পেয়েছে। সে কি এই শনিবার বিকেলের মতো গল্পকে সে ছাড়তে পারবে? মানে সেন্সরে না আটকে কি ছেড়ে দিবে, প্রদর্শন করতে পারবে? এই ক্ষমতাটা থাকবে যদি রাজনৈতিক দল আসে? প্রশ্নটা আপনার কাছে উত্তর দেন। এটা তো আমরা দেখতে পাচ্ছি যে সেন্সর বোর্ডটাকে অলরেডি বাইরের আঙ্গিকে করার ঘটনা প্রেক্ষাপট তৈরি করেছে এবং সেটা বাস্তবায়ন করছে। এখন কোনো মুভি, কোনো সিনেমাই সেন্সর আটকে দিতে পারবে না, তাদেরকে গ্রেডিং করতে পারবে। সেটা কোন ধরনের দর্শক দেখবে, কোন ধরনের দর্শকের দেখা উচিত, সে ধরনের একটা গ্রেডিং তারা করে দেবে। আমার মনে হয় এটা একটা সমাধান হতে পারে। আচ্ছা, আমি আরেকটা পয়েন্ট বলে শেষ করে দিব। 2টা পয়েন্ট বলবো। জি বলেন। সেটা হচ্ছে এই যে মোস্তফা সরোয়ার ফারুকী, নাম ঠিক বললাম তো? হ্যাঁ। আচ্ছা, ওনার ওয়াইফও তো বিশিষ্ট অভিনেত্রী, বিশিষ্ট একটি সিনেমায় অভিনয় করেছেন, সেটা জানেন কিনা? মুজিবের। হ্যাঁ, সেটা সমস্যা নেই, কারণ কি উনি অভিনয় শিল্পী, উনি ওনার অভিনয় করতে পারেন, যে কোনো চরিত্র করতে পারেন। কেউ যদি চায় মির্জাফরের ভূমিকা অভিনয় করতে পারেন, তার মানে সেই মির্জাফর না। বাট আমি ওই জায়গাটায় যাচ্ছি না, কিন্তু অনেকে এই সমালোচনাটা করছে, এই জন্য আমি কথাটা তুললাম। কিন্তু এই সাহেব, আপনার ফারুকী সাহেব, জনাব ফারুকী, যদি এভাবে আমরা ফর্মালি বলি, জনাব ফারুকীকে এই দায়িত্ব দেওয়া কি ঠিক হয়েছে? না, হয়নি। উপদেষ্টা ওকে, বাট সংস্কৃতি মন্ত্রণালয় তার জন্য না। যদি সংস্কৃতির মানুষ, কেন? কারণ হচ্ছে উনি যে ধরনের পজিটিভ মানুষ, উনি যে সংস্কারপন্থী মানুষ, এবং এই সরকারে যে উপদেষ্টারা আছেন, আমার মনে হয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টার পরেই একমাত্র ব্যক্তি আছে যিনি শির দ্বারা উঁচু করে কথা বলতে পারেন এবং প্রধান উপদেষ্টার ভুল ধরাতে পারবেন না, এমন একটা মানুষ। এই জন্য সমন্বয়করা কিন্তু সমন্বয়হীন হয়ে পড়ছে। ওনার দায়িত্ব দেওয়া উচিত ছিল যে সমন্বয়দের ঠেকান, কোনো পদ বানানো যেত উপদেষ্টা হিসেবে, কোনো মন্ত্রণালয় দিয়ে ইন্টারনালি তো অনেক করা যেত। এবং স্টুডেন্টদেরকে যে মাঠে নামানো হয়েছে এই ট্রাফিকের দায়িত্ব দিয়ে, এই জায়গাটা উনি ঠিক করতে পারতেন। আমি এই ব্যাপারটা একটু আনি। স্টুডেন্টরা যে এসেছে, তারা
নিরাপত্তাহীনতায় ভুগবে, মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগবে, তারা ম্যাচিউর না। এই ঢাকা শহরের ধূলিকণা, বায়ু, এই যে গাড়ির যে ধোঁয়াটা, এটা শিক্ষার্থীরা নিয়ে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। কোনো গাড়ি মেরে দিতে পারে, তারা তো তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং কমান তারা শিখবে। কিন্তু আপনি কি মনে করতে পারেন যে তাদের কাজ কি ছাত্র তো, রাইট? তো ছাত্রত্ব বাদ দিয়ে এই যে পথে এসে ট্রাফিক, ছাত্রত্ব বাদ দেওয়ার তো আচ্ছা, আমরা মূল টপিক থেকে ফিরে আসছি। না আমি এটা আপনি যখন তুলেছেন আমি আমি বলি এই দায়িত্বগুলো ফারুক সাহেবকে দেওয়া হতো, মন্ত্রণালয় বানাই নিতেন, এটা আছে মন্ত্রণালয়ে, কিছু একটা করা যেত, করে দুইটা দায়িত্ব তাকে দেওয়া উচিত ছিল। একটা হচ্ছে সমন্বয়কদের সমন্বয় করা, ঠিক আছে, ওয়ান, এবং সমন্বয়করা কিন্তু দুই একজন আছে সরকার। সমন্বয়করা তো সরকারের অংশ না, অংশই তো না, এটা তো অফিশিয়ালি তো তারা অংশ মনেও করছে না। এই যে আপনি বললেন অফিশিয়ালি কথাটা, অফিশিয়ালি কেন বললেন? কারণ আমরা জানি ওপেনলি যে আনঅফিশিয়ালি তারা অনেক কিছু হ্যান্ডেল করে, তারা অনেক কিছু ভূমিকা রাখে। হ্যাঁ, ওকে, সেটা হলো, কিন্তু অফিশিয়ালি ফারুকী তাদেরকে কিভাবে সমন্বয় করার দায়িত্ব আপনি দিতে চাচ্ছেন? অফিশিয়ালি না, আনঅফিশিয়ালি দেওয়া হতো, আনঅফিশিয়ালি ওটা। আচ্ছা, ওকে, আমরা যে বিষয়টা উনি বাংলাদেশ, আপনি বলতে চাচ্ছেন যে আপনারা বলতে চাচ্ছেন যে ফারুকী বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সংস্কৃতি অবশ্যই বাংলাদেশের একটা যে কোনো দেশের বড় জায়গা, কিন্তু উনি যেহেতু সংস্কৃতি নিয়ে কাজ করেন, না কথাটা শেষ করি, সংস্কৃতি কাজ করেন ভালো কথা, সংস্কৃতি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ছোট জায়গা, সংস্কৃতি পরে ঠিক করা যাবে, আগে দেশ সংস্কার করতে হবে, দেশের মানুষকে আস্থার জায়গায় নিয়ে আসতে হবে। আস্থার জায়গায় নিয়ে আসার মতো উপদেষ্টা প্যানেলে লোকজন নেই। হ্যাঁ, ভালো ভালো পরিচিত লোকজন, সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর কথাই চলবে না, শিব দ্বারা সোজা হয়ে কথা বলতে হবে, এবং সেটা ফারুক সাহেব পারেন। সংস্কৃতি মন্ত্রণালয়ে যে উনি করবেনটা কি, ওনার কাজ নাই। আচ্ছা, ওকে, আপনি বলতে চাচ্ছেন যে ফারুকী সাহেব ওটা পরের কাজ, উপদেষ্টা হিসেবে যে অন্তর্ভুক্ত হয়েছে এটা ঠিক আছে, কিন্তু তার মন্ত্রণালয় ঠিক নাই, তাই তো? যদিও সে এটারই মানুষ। আচ্ছা, ওকে, আপনি তার জন্য নতুন মন্ত্রণালয়, ওকে, তার জন্য নতুন মন্ত্রণালয় বা অন্য ভূমিকা আপনি দেখলে আর একটু খুশি হতেন। কিন্তু প্রেক্ষাপটে আমরা যদি আজকে আলোচনা করি, প্রেক্ষাপট দাঁড়িয়েছে এটা যে ফারুকী সাহেব উপদেষ্টা মণ্ডলীতেই আসার যোগ্যতা বহন করে না। কেন করে না? উনি যখন, আপনি কেন মনে করেন যে সে উপদেষ্টা হিসেবে যোগ্য? সুন্দর কথা বলেছেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যখন আন্দোলন হলো, আন্দোলনের পরে অনেকেই আমিও অনেক জোরে জোরে কথাই বলছি। আমি কোথায় ছিলাম, আপনি কোথায় ছিলেন, কোথাও ছিলেন, কিন্তু ফারুকী সাহেবের মতো তো এমন জায়গায় ছিলেন না যে কথা বললে সবাই দেখবে, মানে ওরকম পপুলার তো আমরা না। অবশ্যই। সো উনি কিন্তু 5ই আগস্টের আগে অনেক ধরনের পোস্ট দিয়েছেন, এবং কেউ জানতো 5ই আগস্টে যে পালিয়ে যাবে শেখ হাসিনা, গণ অভ্যুত্থান যে হয়ে যাবে, আন্দোলন চলছিল ওই সময়, শীত দ্বারা সোজা থাকার মানুষটা সে। সো আমি একটা পয়েন্টই বলছি, তার শীত দ্বারা সোজা, এবং সে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। উদাহরণস্বরূপ 420 আপনি দেখে নিন, তার ধারাবাহিক অনেকেই দেখেছে, এবং মেড ইন বাংলাদেশের কনসেপ্টটা দেখেন, যে উনি প্রতিবাদী ভাষা বলতে পারতেন, ছিল না, কিন্তু উনি ওনার সিনেমায় দেখিয়েছেন, রাইট? আসলে এবার বিকেল তো আপনারা মুক্তি দিতে দিলেন না, আপনারা বলতে আমি লিখে বোঝাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে, আপনি যেটা বলছেন, আপনি তাকে যোগ্য হিসেবে এবং বলছেন, কিন্তু ওনার যে বিষয়গুলো, উনি কিন্তু নিপীড়িত, নির্যাতিত, এটা একটু বলতে চাই। আমি শুনবো ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, অসুবিধা হয় জানেন। আচ্ছা, ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছেন আপনি যদি একটু সেগুলোর সম্পর্কে একটু বলেন। সেটা হলো যে উনি যেহেতু এই আন্দোলনটা মুজিববাদের বিপক্ষে বা মুজিববাদকে বাদ দেওয়ার নিমিত্তেই কিছুটা এই বিপ্লব, কারণ বিপ্লবীরা মনে করে যে এই মুজিববাদকে ধারণ করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠেছে বা স্বৈরাচারী হয়ে উঠেছে। কিন্তু ফারুকের বিরুদ্ধে যেটা অভিযোগ সেটা হলো উনি মুজিববাদে বিশ্বাসী, নাম্বার 1। নাম্বার 2 হলো উনি, আমরা শাহবাগের যে বিষয়টা দেখেছি, গণজাগরণ মঞ্চের উনি পক্ষে লিখেছেন। উনি সেই সময়কালীন যে 5ই মে যে ঘটনা আমরা দেখেছি, যে হেফাজতে ইসলামের উপর একটা, এটা অনেকে অনেক রকম ভাবে বলে, তবে তাদের উপর নির্যাতন হয়েছিল, এটা সত্য। সেটার কিছুটা সরকারের পক্ষেই লিখেছিলেন। এরকম কিছু কিছু বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এবং মৌলবাদীদের আর একটা অভিযোগ, আমি সেই অভিযোগ যদিও বলতে চাচ্ছি, সেটা আপনি না খণ্ডন করলেও হবে। তাকে অনেক স্বাধীনচেতা মনে করেন এবং অনেক সেকুলার মনে করেন। তো রাষ্ট্র তো সেকুলারই, আমি সে আলোচনায় যাচ্ছি না, কিন্তু যদি আপনি 3টা প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করেন, যে মুজিববাদের পক্ষে লেখেন, গণজাগরণ মঞ্চের পক্ষে লিখেছেন, এবং হেফাজতে ইসলামের উপর যে নির্যাতন হয়েছিল সেটার পক্ষে লিখেছেন। আচ্ছা, এই হলো অভিযোগ। তার অভিযোগের খণ্ডন আমি অল্প করে করি, অনেক সময় পেলে 3টা আলাদা করে। আচ্ছা, আপনি একটু একটা গল্প দিয়ে শেষ করতে চাই। তার আগে একটা কোশ্চেন,
সামথিং লাইক এ বায়োগ্রাফি, এই টাইপের অটোবায়োগ্রাফি, রাইট, পুরো নামটা। সো এই সিনেমাটা আপনি দেখেছেন, আমি 14 মুক্তি পেয়েছিল। দেখেছি। এইটা এই প্রথম ফারুকী সাহেব নিজে অভিনয় করেছেন এবং এটা নিজের গল্প। এই গল্পটা দেখেছেন যে তার উপর কি নির্যাতন হয়েছে, তার বাচ্চা ওই 31st নাইটের, শোনেন একটু, 31st নাইটের যে শব্দ, কিসের শব্দ, বোমার শব্দ, আতশবাজি শব্দ, সেই শব্দে ঘুমাতে পারছিলেন না, কষ্ট পাচ্ছিলেন, অসুস্থ হয়ে যাচ্ছিলেন, উনি প্রতিবাদ করতে গিয়েছিলেন। ওনাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। কারা করেছে? সরকারের লোক, সরকার সমর্থিত লোকজন, সরকারের লোক না, সরকার সমর্থিত লোকজন এবং একজন মন্ত্রীর আত্মীয়। কেমন আত্মীয় সেটা আমি নাম ধরে না বলছি। তো সে নির্যাতিত শিকার হওয়ার কারণে সে কিন্তু এতটাই, তার প্রতিবাদের ভাষা ছিল না, সে বলতে পারে নাই, লিখতে পারে নাই, সেটা সিনেমাতে দেখিয়েছে। আমরা বুঝে গেছি যে সে এই সিনেমা দিয়ে তার গল্পটা বলে ফেলেছে, প্রতিবাদ করে ফেলেছে, প্রতিবাদী মানুষ সে। মুজিবাদের পক্ষে, গণজাগরণ, হেফাজত সব ঠিক আছে, বাট দিন শেষে আমরা অনেকেই অনেক কিছুর সাথে ছিলাম, কিন্তু পরে একটা সময় যে বুঝতে পারে যে না, আমাকে এই জায়গাটাই দাঁড়াতে হবে। হ্যাঁ, এরকম হতে পারে যে তার উপর আক্রমণ হয়েছে, ঠিক আছে, এরপরে সে বুঝতে পেরেছে। তার আগে হয়তো তার চেতনা ছিল না, চেতনা পরে ফিরেছে। কেন চেতনা পরে ফিরলে কি যদি সে দেশের পক্ষে কাজ করতে পারে, তার যদি শীত দ্বারা সোজা থাকে, তাহলে আপনার আপত্তি কোথায়, আমার আপত্তি কোথায়, জনগণের আপত্তি কোথায়? আমি আপত্তি দেখছি না। এবং এই মানুষটা অনেক কিছু জাতিকে দিতে পারে, কারণ এই মানুষের চেতনা পরিষ্কার, এই মানুষের বুদ্ধি পরিষ্কার, এবং এই মানুষের যেভাবে ভাবতে পারে অনেকেই ভাবতে পারে না এই উপদেষ্টা প্যানেলে। আর সমন্বয় করে বাচ্চা কাচ্চা যারা উপদেষ্টা প্যানেলে আছে। আপনি বাচ্চা কাচ্চা বলতে পারেন না, কারণ they lead the biggest revolution in the history of Bangladesh. রেভলিউশন অন্য গল্প। রেভলিউশনে অনেকেই চলে আসে, ঠিক আছে, তাদের ভূমিকা কতটুকু ছিল, কতটুকু কারা হাত নাড়িয়েছে, পা নাড়িয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা না বলি। আচ্ছা, আমরা সে আলাপ আরো দীর্ঘায়িত হবে, আমরা কথা সংক্ষেপ করি। আপনার মতে আপনি যেটা বললেন, ফারুকী সাহেব উপদেষ্টা হিসেবে ঠিক আছেন, কিন্তু মন্ত্রণালয় ঠিক নেই উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়ার ক্ষেত্রে, এবং কিন্তু উনি মন্ত্রণালয়ে আরো কোনো ভালো মন্ত্রণালয় পেলে বা আরো কাজ করার পরিধি বাড়ালে আরো ভালো হতো। আমিও সেরকম আশা করি। ফারুকী যথেষ্ট যোগ্য মানুষ হিসেবে উপদেষ্টা মন্ডলীতে এসেছেন, এবং সেই সাথে এটাও মনে করি তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেখানেও তার কাজ করার যথেষ্ট জায়গা রয়েছে। নিশ্চয়ই তিনি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে যে দুর্বৃত্তায়ন হয়েছে, যে অপতৎপরতা ছিল, সেগুলোকে কাটিয়ে আমাদের সংস্কৃত জগৎকে তিনি অন্য ধারায় নিয়ে যাবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আল্লাহ হাফেজ।